আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চমৎকার একটা উপন্যাস নিয়ে কথা বলবো, ইংরেজি উপন্যাস। তো উপন্যাস নিয়ে কথা বলার আগে উপন্যাসের যে লেখক, তো তাকে নিয়ে কিছু কথা বলবো এবং টোটাল বইটা নিয়ে যা তথ্য সংগ্রহ করা হয়েছে সেটা আমার কম্পিউটারে আমি কী বলবো, এই কম্পিউটারে সাজানো হয়েছে। তো সেইভাবেই যেন আপনাদের সিরিয়ালি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেজন্য এভাবে সাজানো। আচ্ছা, লেখকের নাম হচ্ছে ড্যানিয়েল ডিফো। 1660 সালে ওনার জন্ম এবং 1731 সালে ওনার মৃত্যু হয়। তো উনি যখন 60 বছর বয়স তখন উনি ওনার লাইফের প্রথম নোবেলটা লিখে, এবং এই নোবেল যখন উনি ফার্স্ট টাইম লিখে, তার আগে উনি একজন মার্চেন্ট হিসাবেও উনি কাজ করছেন, বণিক ছিলেন। তারপরে ইকোনমিস্ট হিসেবে কাজ করছেন, জার্নালিস্ট হিসেবে কাজ করছেন, ইভেন কি উনি একজন গোয়েন্দাও ছিলেন। তো ফার্স্ট নোবেল যখন লিখেন তার আগে, তো ড্যানিয়েল ডিফোকে ওনার উপন্যাস যিনি লিখছে, তো ওনার ব্যাপারে এরকম বলা হয় যে ইংরেজি সাহিত্যে প্রথম বাস্তবধর্মী উপন্যাস ড্যানিয়েল ডিফো লিখেন আর কি। তো ওনার যে উপন্যাসটা নিয়ে আমরা কথা বলবো, সেই উপন্যাসটা 1719 সালে আপনার লেখা হয়, এবং এরপরে এটার আরও দুইটা অংশ বের হয়। তো দুইটা অংশের মধ্যে একটা অংশ বলা যায় সম্পূর্ণ উপন্যাসের সেকেন্ড পার্ট, আর একটা অংশ 3 নম্বর অংশটাকে বলা যায় যে উপন্যাসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের যে উপলব্ধি, সে উপলব্ধি নিয়ে লেখা আর কি। তো এই যে উনি যে উপন্যাসটা লিখছে, যেটা নিয়ে আজকে কথা বলবো, তো এই উপন্যাসটা সঙ্গে মিল আছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের মিল আছে, তারপর উপনিবেশের বিস্তার ব্যাপারটা আছে। তো এইখানে যে উপন্যাসটা আমরা কথা বলতেছি আমি, সেটার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা ইয়র্ক শহরে একটা সীমাবদ্ধ জীবনের যে মোহ ছিল, তো সেই মোহটা কাটায় সে কী করছে, সামুদ্রিক অভিযানে বের হয়। তো সামুদ্রিক অভিযানে বের হওয়ার পর অ্যাজ ইউজুয়াল সামুদ্রিক অভিযানে বের হলে জলদস্যু অনেক ব্যাপার স্যাপার থাকে। তো সেখানে তাদের হাতে পড়ে বন্দি হয়, প্লাস ওইখানে দাস হিসেবে কাজ করে সেই অভিজ্ঞতা। তারপরে হচ্ছে যে আরও জাহাজে সে কাজ করার পর সেখান থেকে তার নানান ধরনের আরও অভিজ্ঞতা হয়। তো এইভাবে সে সমুদ্রপথে ভিন্ন অনেক দেশে দেশে তার চলমান চলাফেরা হয়। এইভাবে সে আস্তে আস্তে মোটামুটি ভালো তার একটা অর্থ সম্পদ সে গড়ে তোলে। তো এরপরে কোনো এক জাহাজে দুর্ঘটনায় সে একটা অচেনা দ্বীপে হয়, কী বলে, হারায় যাওয়ার পর সেখানে জনমানব শূন্য দ্বীপ ছিল, এবং সেখানে একটা কী বলে, এই জঙ্গলিদের সাথে তার ভালো হয়, এটা বোঝাপড়া হয়। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। তো তারপরে আস্তে আস্তে আরও নানান ধরনের ঘটনা ঘটে। তারপর দীর্ঘ একটা অপেক্ষা শেষে ওই দ্বীপে একটা জাহাজ সামহাও আসে, এবং সেখানে আরও কিছু ঘটনা ঘটার পরে সে ওই জাহাজে করে আবার তার দেশে ফিরে আসে। তো এই বইটা হচ্ছে ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, যেটা আমরা অনেকেই বাংলা অনুবাদ পড়ছি। তা আমারও পড়া হয়েছে বাংলাটা। তো এই বইটা হঠাৎ করে পেলাম, অরিজিনাল ইংলিশ বই, এবং দামও খুব কম। রাস্তাঘাটে যে ছোটোখাটো দোকান থাকে যারা পুরনো বই বিক্রি করে, তাদের থেকে নেওয়া মাত্র 50 টাকা মূল্যে তার থেকে আমি নিয়েছি বইটা। তো বইটা যে পড়া হয়েছে প্লাস হাতে নিয়ে ভালোই লাগলো, তো ভাবলাম যে দামও কম, নিয়ে ফেলি। আবার পড়লাম ইংরেজিটা থেকে কেমন লাগে। তো এই রবিনসন ক্রুসো যে বইটা উনি ড্যানিয়েল ডিফো লিখেন, তো এটা 1719 সালে যখন বের হওয়ার পরে 1719 সালে যখন এই রবিনসন ক্রুসো বের হওয়ার পরে 1719 সালে আবার ওনার এই বইটারই সেকেন্ড পার্ট উনি বের করেন, দ্য ফার্দার অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো। এটার মধ্যে অ্যাজ ইউজুয়াল সে সমুদ্র যাত্রায় বের হয়, এবং সেখানে নতুন একটা দ্বীপে যাওয়ার পরে সেখানে নানান অভিজ্ঞতার মুখোমুখি হয়। তারপর 1720 সালে উনি রবিনসন ক্রুসোর ক্যারেক্টারের কী বলবো, যে এই ক্যারেক্টারের যে আসলে দার্শন, 1720 সালে যে পার্টটা বের হয় সেটা ছিল সিরিয়াস রিফ্লেকশন অফ রবিনসন ক্রুসো। তো ওইটার মধ্যে তার জীবনের যে উপলব্ধিগুলি সেগুলি নিয়ে লেখা হয়।
তাছাড়া হচ্ছে আর বাকি কথা তো রবিনসন ক্রুসোর ব্যাপারে আপনারা অনেকেই পড়ছেন, জানেন। আর এই ড্যানিয়েল ডিফোর উল্লেখযোগ্য আরও বেশ কিছু ভালো ভালো বই আছে। তার মধ্যে হচ্ছে আপনার এই মল ফ্ল্যান্ডার্স, এটা 1722 সালে বের হয়। তারপর হচ্ছে যে আপনার এ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার, এটাও 1722 সালের বই। তারপর আপনার কলোনেল জ্যাক, এটা 1722 সালের। রোকসানা দ্য ফরচুন মিস্ট্রেস, এটা 1724 সালের। তো এরকম এই বইগুলি উল্লেখযোগ্য। তাছাড়া ওনার আরও অনেক বই আছে, তো ওইগুলিও মানে মোটামুটি ভালোই উল্লেখযোগ্য। তো এই হচ্ছে মানে ছোট বই নিয়ে মানে মোটামুটি মানে আমার বক্তব্য। এখনও যেহেতু ইংরেজিটা পড়া হয়নি, তাই ওইটা নিয়ে আরও বিস্তারিত আপাতত বলতেছি না। সবাই ভালো থাকবেন, বইয়ের সাথে থাকবেন সবসময়। বই পড়া হোক আর না হোক, বইয়ের সাথে থাকুক, সেই কামনা করি। সবাই ভালো থাকবেন।